ওনাদেরকে হিসেব কিতাব বুঝাই দিয়ে আমি দোকান থেকে গেছি। পরে দিয়ে আমি ওখান থেকে 4 মাস সময় লাগাই আসছি, আর আমরা বলতেছি তোমাকে আর আমরা রাখবো না, আমার চাকরি নেই। তো এইভাবে আমি 15 দিন ঘুরলাম। ওখানে আমার বিয়ের কথা ছিল যার সাথে, আমি জামাতে যাওয়ার পরে ওনারা অন্যখানে বিয়ে দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, সব দিক গেল, চাকরিও গেল, পাত্রীও গেল। হ্যাঁ। এবং একইভাবে আপনি যদি আপনার উদ্যোক্তার গল্পটা বলেন, এবং এই ফাউন্ডেশন আপনাকে আসলে কি দিয়েছে? আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং স্টুডিও আসার জন্য। আসলে স্যার আমি একবারে গরিব একটা ফ্যামিলির ছেলে। আমার আব্বা কাজ করতেন, আমরা 3 ভাই বোন। তো একবারে অল্প পড়াশোনা করার পরে আমি ঢাকা চলে আসি চাকরি করার জন্য। তখন 9ম শ্রেণীতে পড়ি আমি 2001 সালের। তো 19শে আগস্ট আমি ঢাকাতে আসি, অল্প পারিশ্রমিকে চকবাজারে কাজ শিখি, দোকানদারি শিখি। তো এইভাবে আমি চলতেছিল আমার কাজ। এর ভিতরে এই বাবা কিছু টাকা দেয়, আমিও কিছু টাকা দিয়ে এইভাবে আমাদের সংসারটা চলতো। তো 2008 সালে আমার ছোট যে বোনটা ছিল, আমি ওই সময় বিয়েরও উপযুক্ত। তখন আমার আব্বার একটা ছোট জমি ছিল রাস্তার পাশে। তো আমি আব্বারে বললাম যে আব্বা এই জমিটা বিক্রি করে আমারে কিছু টাকা দেন, তাহলে আমি এই কিছু ব্যবসা কাজ করি। তা আব্বা বলছে যে না, আমার মেয়ে এখন বিয়ের উপযুক্ত, আমি এটা বিক্রি করি, আমি বেঁচে থাকতে আমি ওরে বিয়ে দিয়ে দিই। তা আব্বা যে কথায় সে কাজ, আমার বোনকে বিয়ে দেয়। তখন আমাদের ঘর খালি হয়ে যায়। আমার এক খালাতো বোনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তাদের অবস্থান ভালো ছিল, আমাদের অর্থনীতি কম ছিল। তো এরা আমাদেরকে 2 বছর ধরে ঘুরাইছে 2010 সাল পর্যন্ত। পরে আমি 2010 সালে আল্লাহ রাস্তায় বাইরে 3 দিনের জন্য, ওখান থেকে আমি 4 মাস সময় লাগাই। 4 মাস সময় লাগায় আসি। আমি একটা দোকানে ম্যানেজার পোস্টে ছিলাম। ওখান থেকে আমি না বলে ওনাদেরকে হিসেব কিতাব বুঝাই দিয়ে আমি দোকান থেকে গেছি। পরে দিয়ে আমি ওখান থেকে 4 মাস সময় লাগাই আসছি, আর আমরা বলতেছি তোমাকে আর আমরা রাখবো না, আমার চাকরি নেই। তো এইভাবে আমি 15 দিন ঘুরলাম। ওখানে আমার বিয়ের কথা ছিল যার সাথে, আমি জামাতে যাওয়ার পরে ওনারা অন্যখানে বিয়ে দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, সব দিক গেল, চাকরিও গেল, পাত্রীও গেল। হ্যাঁ। তো বলতেছে এই ছেলে জামাতে থাকে, আমার মেয়েকে কিভাবে খাওয়াবে, এমন কে চাকরি নেই। এখন প্রথম প্রতিশ্রুতি এরা দিছে যে আমার যখন বিয়ে হয়, আমার খালু আর খালা কিন্তু সৌদি আরবে থাকতো, আমাকে নিয়ে যাবে, ভালো একটা দিচ্ছে। পরবর্তীতে ওনারা যখন এই কাজ করছে, আমার মা আর আব্বা শক্ত হয়েছে। আমি আমার মার জন্য আর আব্বার জন্য একটু ভয় পাইছি। আমি যে আল্লাহ রাস্তায় গেছি, তাদেরকে কোনো খানা পিনার টাকাও দিয়ে দিতে পারিনি, অনেক কষ্ট গেছে। আমার মসজিদের সাথী ভাইরা আমার বাড়িতে গিয়েছে, আমার বাবা মাকে হেল্প করছে, জানেন, ফ্যামিলি হেল্পের আশায় ছিল, তাহলে কত অবস্থা খারাপ ছিল। আমিও আমার সাথী ভাইরা আমাকে ওই সময় সহযোগিতা করছে, আমি 4 মাস পুরো করতে পারছি। তো এরপর আসার পরে আমার একদম 15 দিন চাকরি ছিল না। আমার এক ভাইয়ের কাছে ছিলাম, তার কাছে থাকতাম। তো সে অর্ধেক বাড়ির ভাত খেয়ে আমি এই 15 দিন কাটেছি, ওর কাছে থাকতাম। পরে দি স্যার আমার এক দোকানে চাকরি হয়। ওনার আব্বা 3 চিল্লার সাথে যেন শুনছে আমি 3 চিল্লে দিয়ে আসছি, চাকরি নেই। এমনকি বিয়ে ব্যবস্থা ছিল, ওটা বিয়েও ভেঙে দেয়। ওনারা এই কথা শোনার পরে আমাকে ওখানে চাকরি দেয়। এমনকি আমার সব কথা শোনার পরে দিয়ে ওনারা আমাকে উৎসাহ দিল যে আপনার পাত্রী দেখেন, আমরা ব্যবস্থা করব। একবারও নতুন চাকরি জয়েন করছি। পরে দিয়ে বললো যে এরকম 10 সালের ঘটনা এটা। পরে আমি ওনাদের কাছে 3 মাস থাকার ভিতরে কোরবানি চলে এসে নভেম্বর মাস, তখন আমি এর ফাঁকে ওনারা আমার বাড়িতে পাঠাইছে চাকরি জয়েন করার পরে দিই, আপনার বাড়িতে পাত্রী দেখে আসেন। আমার টাকা দিছে, দেখেন ফ্যামিলি খোঁজ খবর নেন। পরে আমি যে একটা পাত্রী দেখছি, ওটা আমার পছন্দ হয়েছে। আগে খোঁজ খবর নিয়েছি ওনাদের, দেখছি পছন্দ হয়েছে, আমার আব্বা আম্মা পছন্দ করছে। পরে দিই আমার এই দোকানদার ভাইরা, শাহাদাত ভাই এবং ইলিয়াস ভাই, ওনারা 2 জন আমাকে ওই সময় আমার বিবের সব কিছু কেনাকাটা একটা লাকেজ করে দিছে, কসমেটিক্স, ব্যাগ সবগুলো দিই। বড় শাড়িটা দিছে, আবার আমার ক্যাশ 20,000 টাকা দিছে। দিয়ে আমি বিয়ে শাদী করলাম। করার পরে দিই স্যার, এরপরে দিই আমার আব্বা আমার এক ভাইয়ের সাথে, উনি ইটালি থাকে, নূর নবী ভাই, ওনার সাথে কথা বলছি, এদের তো এই অবস্থা, আমাদেরকে কিছু টাকা পয়সা দাও। তো নূর নবী ভাই 10,000 টাকা দিছে আমার আব্বারে। তো আমার ছোটো ভাই বাড়ির ছিল, ও আসতে 500 টাকা খরচ হয়েছে, রাস্তা খরচ।
তো এই 9,500 টাকা দিই। এখানে স্যার আপনার একটা গুরুত্বপূর্ণ সেশন আছে যেটা আমাকে উৎসাহ করছে, সেটা হলো যে আমি যেই দোকানে চাকরি করতাম এর পাশের রুমটা ছিল একটা ব্যাগের কারখানা। তো আমি ওই দোকান থেকে আসি, কিছু সময় আপনি যেটা বলেন আপনি বেকার না থেকেই বেকার দিয়ে কাজ শিখেন, আমি কিছু সময় ওইখানে থেকে ওনাদের থেকে কিছু কাজ আইডিয়া নিলাম যে কিভাবে কি কাজটা করতে পারি। আমি এখনও শিলিতে পারি না, কিন্তু কিভাবে কি কাজ করতো আমি সব জানি। অসাধারণ। আমার ভাই, ছোট ভাই, আমি জামাতে থাকা অবস্থা 7ম শ্রেণীতে পড়তো, ওরে আমার আব্বা বলতেছে এই ছেলে আমাকে কামাই করে খাওয়াইবে, এটা ঢাকা পাঠিয়ে দিছে। খুব কষ্টে আমাদের জিন্দিগি চলতেছিল। পরে দিয়ে আমি আসার পরে দিয়ে আব্বা আবার এই টাকাগুলো নিয়ে দিছে। আমার ভাই কিছুদিন 3 মাসের মতন শিলের কাজ শিখছে। তখন আমার ভাইকে বলতেছি আমি যদি তোমাকে দেখাই দিই তুমি কি শিলাইতে পারবে? ও পারবো। তো কইলে আব্বা এই 10,000 টাকা আমার বাইর থেকে নবী বাইর থেকে নিল ইটালি প্রবাসী, ওই 9,500 টাকা দিয়ে আমাদের এই কারখানা শুরু। মূলধন। হ্যাঁ, মূলধন। আমি চাকরিও করি, রাত্রে এসে আমার ভাইয়ের সাথে খাটি দিয়ে অনেক রাত 3-4 পর্যন্ত থেকে ওর সাথে কাজ কাম করে 2-3 ঘন্টা ঘুমাই আমি আবার দোকানে ডিউটি করতাম। এভাবে চাকরি ব্যবসা দুইটাই আমি 15 সাল পর্যন্ত করছি, কিন্তু লাভের মুখ দেখতেছি না। তখন আমি কয়েকজনের সাথে আমি পরামর্শ করলাম কি করা যায়। আপনার চাকরিটা ছেড়ে দেন, চাকরিটা ছেড়ে আরও 2-1 লোক নিয়ে আপনি সুন্দর করে কারখানাটা করেন। তো স্যার এই কথায় যেমন আমি চাকরিটা ছেড়ে দিই 15 সালে, তো আমি কারখানাতে ফুল চলে আসি। আসার পরের থেকে মোটামুটি প্রথম বছরে 2 লাখ টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। রমজানের হিসাব পেয়েছি 2 লাখ টাকা। এখন আমি ওই যে কারখানা চলে আসার সাথে আমার ছোটো ভাইয়ের সাথে আমার একটু কাটাকাটি হচ্ছে যে স্যার আপনার সেশনটা যদি আগে পাইতাম, যে ছাড় দেওয়াটা, যে আপনার শিক্ষাটা যদি তখন পাইতাম তো ঢাকা শহরে এতদিনে বাড়ি হইতো। ছোটো ভাই রাগ করে আমি বিদেশ চলে যাব, তখন সেই সিঙ্গাপুরের লেগে লাইন দেয়। আমি প্রথম বছরে বলছি তুমি যদি যাও ভাই আমি তোমার 2 লাখ টাকা দিব, কারণ 2 লাখ টাকা মূলধন আছে। তা আরও বুঝাই শোনাই, আরও 1 বছর রাখলাম। রাখার পরে বললো যে ভাই আমি বিদেশে যাব, আমি থাকুম না। দেখা যায় কোনো মাল ভুল হইলে বাইরে আমি একটু রাগ করে কিছু বললে ওর মনে কষ্ট চলে যায়। যদি আমি ছাড় দিতে পারতাম তাহলে আমার ভাই আমার সাথে থাকতো। স্যার এখান থেকে পরের বছর ওকে বলছি, আর বলছে যে আমি আচ্ছা ঠিক আছে তোমাকে 4 লাখ টাকা দেবো, কারণ এর পরের বছর ঘুরে আসছে আমার আরও 2 লাখ টাকা ক্যাশ হয়েছে। তো পুরো সেট আপ থাকার পরও আমি আমার বাইরে 4.5 লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর পাঠাই। তো ভাইও এত ভালো কিছু করতে পারে না ওই দেশে, আছে চলো বাইলে। এরপরে বাই চলে যাওয়ার পরে স্যার আমার লোকগুলো আমার সাথে অনেকে ফল্টি নিল, আমি ভেঙে পড়ে যাই। আমার ভাই 18 সালে এই সিঙ্গাপুর যায়, ভেঙে পড়ে যায়। এরপরের থেকে আমি বিজনেস আইডিয়া নিয়ে খোঁজাখুঁজি করতেছি ফেসবুকে, ইউটিউবে। তখন স্যার আপনার ভিডিওগুলো আমার সামনে পড়ে ওঠে। তখন আমি তখন স্যার এই যে 2য় মহাসম্মেলনটা চলে মিরপুর স্টেডিয়ামে, আমি আপনার সাথে দেখা করার জন্য এত আকুল হয়ে গেছি যে কীভাবে স্যারের সাথে দেখা করি। আমি তখন ফেজে অনারতভাবে মেসেজ দিতেছি, আমার পেজ থেকে ব্লক করে দিছে, এখনও আমার ব্লক আছে স্যার ওটা। তারপরে স্যার এরপরে কী হলো, আমি রেজিস্ট্রেশন করি করোনার আগে। করোনার ভিতরে আমি কীভাবে রেজিস্ট্রেশন করি আমি কিন্তু জানি না, কিন্তু ওই সময় আমার কাছে ভালো একটা মূলধন ছিল। করোনা পর্যন্ত আমি খুব পোস্ট পাসে চলছিলাম, কিন্তু করোনার পরে আমি আসি স্যার আমি কি করলাম, একটা মাস্কের মেশিন কিনি। তো প্রথম মেশিনটা কেনার পরে যদি মাস্ক চলতেছে বেশি, মাস্কের মেশিনটা নষ্ট করছে, আমি আর একটা মেশিন কিনি লোভে পরে ওখানে আমার 2.5 লাখ টাকার মতন আমি ধরা খাই স্যার। তখন একটু পড়ে যাই, কিন্তু আপনার সেশন এমনকি আপনার কথা কারণে আমি কখনো বিচলিত হইনি, হতাশা আমাকে গ্রাস করতে পারেনি। অসাধারণ স্যার এই থেকে আমি যে এতগুলো টাকা লস করলাম কখনো আমাকে গ্রাস করতে পারে নাই টেনশনে, কারণ আমি লালবাগ জোনে আমি সবসময় আমি সেশন চর্চা থাকি। স্যার আপনার থেকে আমার যে শিক্ষাটা পজিটিভিটি, এমনকি রনি ভাই থেকে, এই 2 জন থেকে আমি পজিটিভ জিনিসটা শিখছি যে টেনশন করে কী হবে, আমাকে কাজের লক্ষ্যকে এগিয়ে যাইলে আমি সাকসেস হব। তারপরে আমি হতাশ না হয়ে আমি কাউকে, আমার আব্বা আম্মাকে, ভাইকে, বোনকে, কাউকে আমি বুঝতে দিই না, যা লাগতেছে দিচ্ছি, চলতেছি। এভাবে আমি ফ্যামিলিকে টানিয়ে নিয়ে আসি, আমি ঋণগুলো শেষ করতে পারছি স্যার। এখন আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো আছেন। জি স্যার, আমি অনেক ভালো আছি। এমনকি স্যার আমি মনে করি যদি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে কেউ যদি লেগে থাকে, তার পার্সোনাল লাইফেও যদি প্রবলেম আসে, সে কখনো যদি মন প্রাণ দিয়ে এই সেশনগুলো পড়ে বা সেশন চর্চা যুক্ত থাকে,
তার জীবন ভেঙে যায় অবস্থা থেকে সে উঠে আসতে পারবো। আমার ব্যক্তিগত একটা প্রবলেম, আমাদের কিছু ধানের জমি ছিল স্যার, আমি লিজ নিয়েছিলাম। তো আমার আব্বা অসুস্থ, বা তারপরে ওনাদের গ্রামের মানুষদের এই ধান করার খুবই ইচ্ছে থাকে। তো এইগুলো নিয়ে আমার বিবি সাহেবের সাথে একটু কথা কাটাকাটি হয়। পরে দিয়ে এমন পর্যায়ে গেছে ফ্যামিলিটা ভেঙে যাবে, সংসারটা ভেঙে যাবে, এই অবস্থা হয়েছে। আমার শ্বশুরবাড়িরা ওনারা সব গোলায় ফেলছে আমার থেকে একে বিচ্ছিন্ন নিবে। আমি শুধু স্যার আপনার কথা এবং কি আপনার সেশনগুলো ফলো করে পজিটিভিটি ছিলাম, এরপরে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে গেছে স্যার। মাথাটা একটু বেশি গরম ছিল বোধহয়, এখন একটু ঠান্ডা হয়েছে নাকি? জি স্যার, আমার সাথে কিছু হয়নি স্যার। ছাড় দেওয়ার মানসিকতা খুব জরুরি। জি স্যার। আমরা চাইলেই সব কিছু আমাদের মতো করে করতে পারি না। এবং আমি খুবই আনন্দিত, আপনি খুবই হাসি খুশি এখন। আপনাদেরকে দেখেই বোঝা যাচ্ছে আপনি মাসে 3 লাখ টাকা সেল করেন, আপনার সচ্ছলতা ফিরে এসছে এবং একটা স্থিরতা এসছে, ধারাবাহিকতা এসছে। মানে আগে যেরকম আপনার ওঠানামা ছিল সেটা এখন আর নাই। স্বপ্নের কথা শুনতে চাই স্যার। আমার স্বপ্ন আপনার এখান থেকে শিক্ষা নেওয়ার পরে আমি গত বছর আপনার লালবাগ জোনে একটা আমার গল্প শোনানোর সময় আমি আপনাকে বলছিলাম আমাদের ব্যাগের কিছু আইটেম লাগে যেটা আমরা মার্কেট থেকে কিনতে হয়, তুলা জাতীয় ফোম দিয়ে করা হয়। আমি নোয়াখালী থেকে অনেক মেয়েদেরকে, অনেক মা বোনদেরকে দিয়ে আমার বিবি সাহেব কেটে দেয়, আর এগুলো বাড়ির থেকে বানাই, আমি কুরিয়ার মাধ্যমে নিয়ে আসছি। ওখানেও প্রায় 50-60 জন মানুষ কাজ করে। ও গ্রেট। জি স্যার, এটা হলো যে আমরা তো একটা কাজের জন্য আসিনি, এটা আপনার কথা যে আমরা ইচ্ছে করলে আরও কিছু করতে পারি, এরকম কিছু চিন্তা ভাবনা থেকে আমি এই কাজটা করি। আমার বিবি সাহেবের সাথে একটু পরামর্শ করি, তাহলে আচ্ছা ঠিক আছে তুমি পাঠাও। এখনও যে স্যার যে মাল আছে ওটা 1 লক্ষ টাকার উপরে এখনো মাল আছে ওখানে। অসাধারণ অসাধারণ। অল্প পুঁজি দিয়ে করা এই জিনিসগুলা। তারপর স্যার আমাদের ফাউন্ডেশনে আমার মোটামুটি 50%-এর বেশি এখন সেল হয়। আমাদের ফাউন্ডেশনে আপার কত পার্সেন্ট হয়? 50%। স্যার আমাদের নোয়াখালীর ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডার এম এ করিম ভাই, উনি আপনার থেকে প্রোডাক্ট, আমার থেকে প্রোডাক্ট। সো আপনি বলছিলেন যে আমি অন্তত 100 মানুষের কর্মসংস্থান করতে চাই, এটা হচ্ছে আপনার স্বপ্ন। জি স্যার, এটাই আমাদের উদ্দেশ্য, উদ্যোক্তা তৈরি করা এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশে বেকারত্ব দূর করে কর্মসংস্থান তৈরি করা, এবং সেই কাজগুলোই আসলে আপনারা করে যাচ্ছেন। জি স্যার, অনেক ইনশাআল্লাহ। আরেকটু কথা বলি। জি জি বলেন বলেন। স্যার মানে ইউটিউবে লাইভে আসা একটা স্বপ্ন ছিল, কিন্তু আমি আরেকটু পরে আসার কথা ছিল। আপনার এখান থেকে ইন্সপায়ার হয়ে আমি একজন ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছি। অসাধারণ। এমনকি আমি লালবাগ টিভি নামে একটা পেজ খুলি, আমি বিভিন্ন প্রোগ্রামে আপনার সামনেও আমি ভিডিও করে থাকি। হ্যাঁ 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 দেখেছি। এজন্য স্যার আমার ইচ্ছা ছিল আমার যে আমার পেজ এমনকি আমার ইউটিউবটা যদি মনিটাইজেশন হয় তখন আমি আসার ইচ্ছা ছিল। তারপরে আপনার মাধ্যমে দোয়া চাচ্ছি যেন আমি একজন সফল ইউটিউবার হইতে পারি এবং আপনার মতো মানুষ সেবা করতে পারি, মানুষের পাশে আপনার শিক্ষা নিয়ে আজীবন বেঁচে থাকতে পারি, অসাধারণ, আর অনেক মানুষের কর্মসংস্থান করতে পারি ইনশাআল্লাহ।